আজকে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন কি আপনাদের এই সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। 100 দিনের ভিতরে তো আপনি নির্বাচন করে যাইবেন গা, আপনি কি আসলে নির্বাচন দিতে পারবেন? এই এই যে আজকে ভাষণে ঠাড়া পড়া মিথ্যা কিছু বললো আমরা শুনলাম। কিরকম? ও হ্যাঁ, ভাষণ সে ভাষণে অনেক টাকা পয়সা আদায় করছে, অনেক কোন প্রকার সংঘাত ছাড়া আপনার গার্মেন্টস কর্মীদের সাথে তাদের একটা নাকি অনেক চমৎকার মানে কি বলে এটাকে সম্মিলিত প্রচেষ্টায় সমাধান হয়েছে। তাহলে 3 জন মারা গেল কেন? 2 জনই শিশু। তাহলে আসমানে ফেরেশতা এসে মারা গেছে। 2 জনই শিশু, যে শিশু শ্রম দেয় না, 2 জনই শিশু ছিল যে গার্মেন্টস এর, 15 বছর এবং 17 বছরের। আর একজন মারা গেছে সুইং অপারেটর। তারা কি বলছিল, এগুলো ছাত্রলীগেরা এসে আন্দোলন করতেছে। সুইং অপারেটর, 15 বছরের একটা বাচ্চা মেয়ে, 17 বছরের একটা ছেলে, এরা কি সুইং অপারেটর? এরা কি রাজনীতি বুঝে? রাজনীতি করলে গার্মেন্টস এর চাকরি ডানে বামে তাকানোর সময় থাকে না। এরা রাজনীতি করবে কোন সময়? এদের প্র্যাকটিটি করে তো শেষ হয় না। আবার দেখেন শহীদদের নিয়ে, যারা শহীদ হয়েছে এবং আহত, তারা নাকি, যারা আহত হয়েছে এরা নাকি ছাত্রলীগ, এদের চিকিৎসা খরচ দিবে না। যারা আহত হয়েছে এরা ছাত্রলীগ। এরা নিজের ঠ্যাং নিজে গুলি করছে, নিজের পায়ে হাত নিজে কাটছে, নিজে আহত হয়েছে, এরা নাকি আহত সেজে ছাত্রলীগেরা এই আন্দোলন করতেছে। এবং তারা বলছে যে কোনো 1 জন বা 2 জন আপনারা আসেন আমাদের সঙ্গে মন্ত্রণালয়ে দেখা করেন, কথা বলেন। যখন সবার মধ্যে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য বললো, তখন নিচে লেখছে নিবেদক, আবেদনকারী হচ্ছে সমন্বয়ক লিখছে, মানে ওই কমিটির সমন্বয়ক যারা আহত হয়েছে তাদের। এখন সমন্বয়ক কেন লিখলো? তাদের মাথায় ভাঁজ পড়ছে, আয় হায়, মানে তাদের ভাগ কমে যেতেছে। আহতদের কোনো দল হইতে পারে না, তাহলে আহতদের দল হইতে পারে না, সমন্বয়কদের দল হয় কিভাবে? সমন্বয়করা রাজনৈতিক বক্তব্য দেয় কিভাবে? এবং যদি আহতরা ছাত্রলীগ হয়, সার্জিস আর হাসনাত কোন লীগ? আমি নাম দেবে না, এই জন্য তো এনুস বললাম। এনুস তো আর এখানে লেখা নাই। এনুস লীগ, আরেকটা জিনিস আপনি খেয়াল করছেন, স্বাস্থ্য উপদেষ্টার যে গাড়ি আটকাইছিল, ও যে গিয়ে সবার সঙ্গে দেখা না করে চলে আসছিল, কারণ হচ্ছে এ তো ঘুমটাওয়ালা, হিজাবওয়ালা, মিডিয়াতে আসে না, খুব পর্দাশীল। তুই উপদেষ্টা হলি কি কারণ? এটা তো মিডিয়ার কাজ। মিডিয়ার সামনে একদিনও দেখি না এই মহিলারে। আমার সাথে একজন বিদেশি কূটনীতিক ছিল, ব্যাংকের সহযোদ্ধা, শুরু থেকে ওনার সঙ্গে বান্ধবী, ওনার সহযোদ্ধা ছিল, মানে ওনার সহযোগী। গ্রামীণ সুদের ব্যবসা যখন শুরু করে তখন থেকে ওনার সহযোগী বান্ধবী ছিল, সেই বান্ধবীরে বানিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা। এই মহিলা আজ পর্যন্ত আমি মিডিয়াতে দেখলাম না। ও হচ্ছে নূরজাহান, ওই হচ্ছে তার স্টাফ কোটায় আসছে, স্টাফ কোটায়। ওই মহিলা জানে না যে কিভাবে আমি স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করব। তো ওই মহিলা কি করবে? মহিলা জানে কিভাবে সুদ বাড়াইতে হইব, কিভাবে বাড়িঘর বিক্রি করে টাকা আনতে হইব, এই ধরনের বুদ্ধি জানে। তাতে কি ওই ওরা সবকিছুই পারে। স্টাফ না, ইনুসের স্টাফ না। এনুস দেওয়ার পিয়নেরা ইনা সচিব বানায় না, এটাই তো আমাদের কপাল, জাতির কপাল। এনুস আর কয়েকদিন থাকলে ভাতিজারও নিয়োগ দিছে, ভাতিজারও নিয়োগ দিছে, স্টাফের নিয়োগ দিছে, বান্ধবীর নিয়োগ দিছে। তাহলে মানে সব তারাই, বাইরের কোনো লোক নাই। 2-4 জন লোক দেখানোর জন্য নিছে, সব তারাই। আর যত আছে সব তো অরাজনৈতিক ব্যক্তিত্ব, এটা তো আমরা দেখতেই আছি। তবে আপনি যেটা নিয়ে বলতেছিলেন যে এরা আমাদের বেকার সমস্যা দূর করবে, কিভাবে বেকার সমস্যা দূর? যেখানে অর্থনীতি, ব্যাংক খালি হয়ে যাইতেছে, ব্যাংকে টাকা পাওয়া যায় না, আর চাপা মারতেছে বেকার সমস্যা দূর করছে। ব্যাংকে নাই টাকা, ব্যাংকে 1 লাখ টাকা তুলতে গেলে নাকি 3 দিন লাগে। যারা টাকা তুলতে গেছে তারা বলছে অনেক ব্যাংকে টাকাই পায় না, আর বলছে তারা ব্যাংক থেকে টাকা নিয়ে। তবে দেশ শুনে ওনারা যে মনিটরিং করার জন্য এই যে উপদেষ্টা কমিটি গঠন করলো, উপদেষ্টারই নাকি মনিটরিং করবে বিভিন্ন ক্ষেত্র, বিভিন্ন জায়গায়। ভাই আপনি তো খালি নাকি না উৎপল্লা, তো বিভিন্ন বিষয় মনিটরিং করার জন্য উপদেষ্টাদেরকে যে দায়িত্ব দিল, তাহলে শেয়ার বাজার মনিটরিং করে না কেন? শেয়ার বাজার টাকা কই? 3% জমা টাকা নাই। এখন তো আর দরবেশ বাবা নাই। আগে তো আমরা নিজেরাও, আমি নিজেও দরবেশের দোষ দিয়েছি, কিন্তু এখন তো দরবেশ বাবারা নাই। এখন কারা নাই? এনজিও বাবারা। এখন তো মনে হয় এনজিও বাবারা নিয়ে যাইতেছে এই এখন আর দেখেন, এখন মিছিল নাই। এই যে শেয়ার বাজার যখন পতন করছে, এখন কোনো মিছিল নাই, হাউকাও নাই, নিজেদের লস হইতেছে, কথা নাই, এখন কথা বলে না, এখন কথা বলতে লজ্জা পায়। এখন যারাই করে, এখন যারা ইনভেস্ট করছে তারা কান্নাকাটি করতেছে। একমাত্র গ্রামীণ ব্যাংক 1 নম্বরে ছিল শেয়ার বাজারের, মানে লাভজনক অবস্থান।
তার সিস্টার কনসার্ন যারা তারা ছিল দ্বিতীয় তৃতীয় চতুর্থ অবস্থানে, আর বাকি সব শেষ হয়ে গেছে পুঁজি। ধ্বংস, শেয়ার বাজার এখন ধ্বংস, ভয়াবহ অবস্থা, ঠিক আছে, এখন ভয়াবহ অবস্থা। হ্যাঁ ঠিকই বলছেন, গ্রামীণ ব্যাংকে আরো নাকি নতুন ঋণ ঢুকাবে। এখন দেশটারে বানায় ফেলছে এনজিও, ঠিক আছে, এনজিও মতো করে ব্যবহার করবে। এরা তো আর দেশ চালাইতে আসে নাই, এরা আসছে তাদের নির্দিষ্ট এজেন্ডা, নির্দিষ্ট কোনো পরিকল্পনা, নির্দিষ্ট কিছু বিষয়কে বাস্তবায়ন করার জন্য। ওরা নিজেরাও জানে ওরা থাকতে পারবে না, যারা ওদের আনছে তারাও জানে এরা থাকতে পারবে না, কিন্তু এখন তাদের মাধ্যমে একটা সরকারকে হটিয়ে মাঝখানে এদের রেখে পরবর্তী তার একটা সরকার আনবে। এর মধ্যে থেকে তাদের যা যা সুবিধা নেওয়ার সেগুলো নিয়ে নিবে। সেটা হতে পারে সেন্ট মার্টিন, হতে পারে চিটাগাং বন্দর, হতে পারে ঢাকায় কোনো বেস দেওয়া, আর্মি বেস, মানে কোনো দেশের, সেটা যে কোনো দেশে। আমরা তো একটা দেশে সেনাবাহিনীদের আবার 60 দিনের যৌথ বাহিনীকে যে ক্ষমতা দিল, তাহলে ডক্টর ইউনূস দেশ চালায় না, সেনাবাহিনী চালায়, তাহলে সেনাবাহিনী চালাক, উনি কেন ক্ষমতায় থাকে? তাহলে পিছনে তো আসলে এই যত হত্যা হচ্ছে, যত মব কিলিং হচ্ছে, সবকিছুর দায় তাহলে সেনাবাহিনীর উপরে যাবে, যৌথ বাহিনীর উপরে যাবে। মূলত এগুলো তো করতেছে মূলত ইউনূসের পিছনে কে? এনজিওগ্রাম সরকারের পিছনে যে খুঁটাটা দিয়ে রাখছে, সেই খুঁটাটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের কারণে তো ঠিক আছে, এরা এতই ভয় পায় যে 3 মাস 10 দিন ইদ্যত পার হয়েছে, এক ইদ্যত পার হয়েছে আর কি, তালাক দিলে নাকি এক ইদ্যতে 3 মাস 10 দিন হয়, এদের 3 মাস 10 দিন পার হয়ে গেছে। এখন তো জনগণের তালাক দিয়ে দিবে, ঠিক আছে, এখন আরেক জায়গায় হাঙ্গা বলবো, বিয়ে বলবো। এখন মানে আঞ্চলিক ভাষা বললাম, এখন সেনাবাহিনী ছাড়া তো চলতে পারবে না। সেনা, আপনি খেয়াল করছেন যখন 60 দিন দিল তখনই আমি জানি। জি বলেন। আমি একটা কথা মানে জিজ্ঞাসা করতেছিলাম আর কি। জি বলেন। প্রথমে আমি আপনার একটু প্রশংসা করতেছি, আপনার হাসিটা আমার কাছে খুব ভালো লাগে, আপনার এই হাসিটার কারণে আপনার প্রেম করছি আমি ভাই। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখন যারা আসছে, যারা ক্ষমতায় বসছে, তারা দেশ ঠিক, তারা দেশ ভালো চালাক। আচ্ছা আমার মনে প্রশ্ন, তারা কি মানে নির্বাচিত সরকার? আর একটা এই অভ্যন্তরীণকালীন সরকার, আমি অন্তর্বর্তী কই না, অভ্যন্তরীণ, এটা কিন্তু ভাসমান, এরা আসবে নির্বাচন করে চলে যাবে। এখন তারা আসলে চাইতেছে কি? এই যে আমি জানি না এটা গুজব কিনা, একটা নিউজে দেখলাম পাকিস্তান থেকে নাকি এক জাহাজ মানে 10 ট্রাকের বদলে আর কি আনছে। এখন এগুলা চেকিং করতে গিয়ে নাকি 2-3 অফিসারের চাকরি শেষ। আসলে কি হচ্ছে দেশে? হ্যাঁ, এখন আমার কথা হইলো, নির্বাচন দেওয়া পর্যন্ত আপনার কাজ শেষ। আজকে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন কি? আপনাদের এই সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। 100 দিনের ভিতরে তো আপনি নির্বাচন করে যাইবেন গা। আপনি কি আসলে নির্বাচন দিতে পারবেন? এই নির্বাচন দেওয়ার মতো ক্ষমতা কি আপনার আছে? আমি তো বুঝতেছি না। বারবার একটা কথা আসতেছে কি, আওয়ামী লীগকে মানে বাইরে রাখা, নির্বাচনের বাইরে রাখা তারা নির্বাচন করবে। নির্বাচন কার সাথে করবে? বাংলাদেশে কি আওয়ামী লীগ ব্যতীত আর কোন এরকম বড় দল আছে? এখন আসলে তারা চাচ্ছেটা কি? প্রথমত হইলো এদের, আপনি যে বললেন এদের 100 দিন পার হয়েছে, এটাতে আমরা একটু আগে বললাম যে তাদের ইদ্যৎকালীন সময় পার করলো 100 দিন, ঠিক আছে। এরা তো নির্বাচন, আপনি যেটা বলছেন যারা নির্বাচন আদৌ দিবে কি, এরা তো নির্বাচনের জন্য আসেও নাই, এরা নির্বাচন দেওয়ার আসে না। আর আপনি ফাইন শব্দ বলছেন যেটা ভাসমান, মানে প্লটিং ভাসমান, পানিতে ভাসমান, এরা হচ্ছে প্লটিং গভর্নমেন্ট বলতে পারেন। এখন কারণ সব ফ্রডারে আনছে আর গভর্নমেন্ট প্লটিং, আর ভাসমান এরা চলে যাবে। এরা আসলে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এদেরকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এরা আসছে, এদের যেটা বলতেছিলাম একটু আগে, আমি আর শ্রুতি খান বলতেছিলাম এই আলোচনা, আপনি যেটা বলতেছেন আমরা এটা আলোচনা করতেছিলাম। এরা নির্বাচন আদৌ দিবে না, দিতে পারবেও না। আর আওয়ামী লীগ ছাড়াই দেশে নির্বাচন হবে কিনা, আর হলেও তা গ্রহণযোগ্য হবে কিনা, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি যদি আওয়ামী লীগকে ক্ষমতা ইলেকশনের সাথে যুক্ত করতে না দেন, আর সেই নির্বাচন বিদেশে গ্রহণযোগ্য হবে কিনা সেটা নিয়ে আলোচনা এই জন্যই গ্রহণযোগ্যতা থাকবে না, যে কারণ এর আগে তো এরাই বলছে যে বিএনপি ছাড়া নির্বাচন গেছে, নির্বাচন ফেক, এই নির্বাচন দিনের ভোট রাইতে হয়েছে, রাইতের ভোট দিনে হয়েছে। তখন তো তাদের নির্বাচন দিনের ভোট রাইতে হবে, রাইতের ভোট দিনে হবে, তাদেরও তো তাই বলবে। যদি আওয়ামী লীগকে জয়েন করতে না দেয়, তখন আমরা তাদের ভাষায় তাদের বলতে পারবো যে আওয়ামী লীগকে আপনারা যা বলছেন এখন ওগুলো তো আপনাদের জন্য প্রয়োগ হবে, আপনারা ঠিক সেম ভাষায় প্রয়োগ হবে। আপনারা যেমন বলছেন এটা অবৈধ সরকার, আওয়ামী লীগকে বলছেন, তারপরে বলছেন রাইতের ভোট হয়েছে, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আসলে তো তাই হবে। বিএনপি কে বাদ দিলে সেই নির্বাচন যদি গ্রহণযোগ্যতা না পায় দেশে এবং বিদেশে, তাহলে আওয়ামী লীগকে বাদ দিলে, বাদ দিয়ে নির্বাচন করলে সেই বিষয়ে কিভাবে তারা পজিটিভ কথা বলবে? তাদের যদি ন্যূনতম লজ্জা থাকে, তাহলে তো আওয়ামী লীগের ছাড়া নির্বাচন কথা না। অবশ্য মিথ্যুক, এই সরকার তো ঠাটা পড়াই, আজকে দেখলাম মানে যে কয়টা খবর পেয়েছি, সে ভাষণ যতটুকুই শুনেছি সব তো ঠাটা পড়া মিথ্যা কথা। আধা আঞ্চলিক ভাষা ঠাটা পড়া মিথ্যা বলে।
মানে যা ইচ্ছা তাই বলে যাইতেছে তার মতো করে, যেটা সাধারণত করে থাকে। মানে তার আগে দাবি করতে গণভবনে নাকি শেখ হাসিনা মিথ্যা বলে। তো এইবার জানলাম যে যমুনায় বসে এখন যমুনার পারে বসে এখন ডক্টর এনুস মিয়াও মিথ্যা কথা বলে যাচ্ছে যমুনার পারে। সারা যমুনার নদী হলো আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমাদের জেলায়, আর সেই যমুনা নিয়ে আসলো ঢাকায়। যাই হোক, সেই যমুনা ভেসে যাবে, কিছুদিনের পরে বন্যা আসবে, সেই বন্যায় যমুনা ওভার ফ্লাড হবে, সেই ওভার ফ্লাডে আপনার ভাষায় সেই ফ্লটিং এনুস ভেসে যাবে। অপেক্ষায় থাকেন, একটু অপেক্ষা করেন, কিছুদিন অপেক্ষা করেন। জি আচ্ছা, এই আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? সুদ খাওয়া নিয়ে আমার কোনো কমেন্টস নাই, কারণ সুদ হ্যাঁ খাইতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কমেন্ট হচ্ছে, এই যে মোল্লারা এই সুদের বিরুদ্ধে এত মানে সাউন্ড দিল আর কি, লাউড, এই লাউডটা এখন বিলাইয়ের মতো মিউ 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 হয়ে গেল, গোজামিল হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনার, এটা আমি 2 মিনিটে বলে দিই আমার পক্ষ থেকে। সেটা হলো যে এরা চুপ থাকার 2টা কারণ। একটা হলো এই দেশে একটা স্বাধীনতা বিরোধী সরকার আসছে, এরা তো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, শেখ মুজিব বিরোধী, এরা তো 32 নম্বর করে দিছে। তার জন্যই তো ওই যে ইয়ের কার্ড থেকে, টিকিট থেকে, ইয়ের কার্ড থেকে, আর মেট্রো রেলের কার্ড থেকে স্মৃতিসৌধ শহীদ মিনারের ছবি হাওয়া করে দিছে। এরা এখানে পাকিস্তানের পতাকা এখন না লাগাইলে। যাই হোক, এরা মৌলবীরা তো চুপ থাকবেই, কারণ মৌলবীরা চাচ্ছিল একটা স্বাধীনতা। তারা জিন্নাকে মেনে নিছে না, জিন্না মদ খাইতো, সুবর খাইতো, কিন্তু সেই জিন্নাকে পাকিস্তানের মৌলবীরা, ইনক্লুডিং বাংলাদেশ, তখন পূর্ব পাকিস্তান, এই পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মিলে সব মৌলবীরা তাকে বাবা একম বলতো, মানে জাতির আব্বা। এখন এই জাতির আব্বা শেখ মুজিবকে জাতির পিতা মানতে তাদের খুব খারাপ লাগে। তারা বলে জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব মূল্যহীন। কিন্তু তখন মনে ছিল না, 1971 সালের আগে এই কথাটা তাদের মনে ছিল না। তাই তখন তারা বলে নাই যে জাতির পিতা ইব্রাহিম মদখোর ও সুরখোর জিন্না মূল্যহীন। এই মিছিল হুজুরা বলে গেছে। হুজুরা এরকমই, এরা যখনই যেদিকে টাকা পায় সেদিকে, এরা যেদিকে ক্ষমতা সেদিকেই যাতা। শেখ হাসিনাকে আব্বা ডাকছে, এখন ইউনুসকে আব্বা ডাকে যা সুবিধা নিতে পারে। আবার এরপরে যে সরকার হবো তারা আব্বা মা বানাবো, তারপর আবার দেখবেন আওয়ামী লীগ আসলে আবার আম্মা বানাবো, নানি বানাবো, খালা বানাবো, ফু বানাবে। মনে করেন কোনোদিন যদি শেখ রানা ক্ষমতায় আসে তাহলে খালা বানাবে, আমার জাতির খালা বানায় ফেলবে এই মৌলবীরাই। অথবা জয় যদি আসে তাহলে অর্ঘ বানায় ফেলবে, জুনিয়র আব্বা বানাবে। ঠিক আছে, জয়কেই এই মৌলবীরা দেখবেন ফতোয়া দিয়ে জুনিয়র আব্বা বানাবে। ঠিক আছে, নয়, এটাই মৌলবীদের কাজ। এই মৌলবীরা এরকমই সবসময় দেখেন না যে ইউনুসের সাথে পোপের একটা সংগঠন চালু করছে ভ্যাটিকান। সেটা যদি আজকে ওইখানে পোপের জায়গায় শেখ মুজিব বা শেখ হাসিনা নাম থাকতো, বাংলাদেশের লোক বলতো এই যে দেখো দেশ খ্রিস্টান বানায় ফেলাবো। সেই জন্য শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর নামে পোপ ভ্যাটিকান থেকে, ইটালি থেকে এগুলো চালু করা হয়েছে। খোদ আওয়ামী লীগের লোকেরাও এগুলো বলতো, কিছু কিছু লোক যারা জামাতপন্থী, আওয়ামী লীগের ভিতরে কিন্তু জামাতপন্থী আছে, এরা এগুলো বলতো। কিন্তু এখন তারা চুপ, কারণ এটা তাদের স্বার্থে। আপনি এই যে আমরা যে আমাদের যে এত গালি দেয়, শ্রুতি খানকে হুমকি দেয়, আমাকে হুমকি দেয়, গালি দেয়, বা আমাদের সারাদিনই গালাগালি করে বৃষ্টি বৃষ্টি ভাষায়, ইনবক্সে পর্যন্ত বৃষ্টি বৃষ্টি ভাষায় গালাগালাজ করে, খুবই বৃষ্টি। বুঝতে পারছেন তো? কালকে যদি আমি শ্রুতি খান, যদি একটু শেখ মুজিবের সমালোচনা করি, আর একটু শেখ হাসিনার গালি দেই, আর একটু মুক্তিযুদ্ধ বিরোধিতা করি, একটা স্যালাইন বানাই, দেখবেন আমাদের ভিউ হয়ে যাবে প্যানিক ভোট ফেল।